এখন চ্যান্টিং শুরু হবে আমাদের চ্যান্টিং এবং ওপেনিং সং বাই শ্রী আশিস মিশ্র। আশিস স্যার। তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। প্রেম বিতরিতে মনু সমচিতে, প্রেম বিতরিতে মনু সমচিতে। পতিত জনে কারিতে তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। রাম কৃষ্ণ নামে অমিয় ঢালা, ফেরিলে অরূপ জুড়ায় জালা। রাম কৃষ্ণ নামে অমিয় ঢালা, ফেরিলে অরূপ জুড়ায় জালা। চরণ তলে পরাণ সপিলে, চরণ তলে পরাণ সপিলে। ভাবনা পলায় দূরে তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। করি তব কথা অমৃত পান, জাগিয়া উঠিছে অবশ পরাণ। করি তব কথা অমৃত পান, জাগিয়া উঠিছে অবশ পরাণ। হতাশ হৃদয়ে শত আশা জাগে, হতাশ হৃদয়ে শত আশা জাগে। তোমার মধুর নামেতে তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। প্রেম বিতরিতে মরু সমচিতে, প্রেম বিতরিতে মরু সমচিতে। পতিত জনে তারিতে তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। ধন্যবাদ আশিস।
এখন গ্রিটিং অফ দি গেস্টস অ্যালং উইথ দ্য ফেলিসিটেশন অফ দি টিচার্স। তো আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মূল অতিথি স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, তার হাতে সেক্রেটারি মহারাজ বরণ করে নেবেন, তাকে সাহায্য করবে এস গুড়িয়া আমাদের লাইব্রেরিয়ান। এরপর হেডমাস্টার মহারাজকে বরণ করে নেবে কর্মচারী তুরিয়াদি চৈতন্যজি, আমাদের শিক্ষক শ্রী ইন্দ্রদীপ ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত শিক্ষক মণ্ডলীকে সামান্য কিছু শ্রদ্ধার্ঘ এবং বরণ করে নেওয়ার অনুষ্ঠান আছে। আমাদের সৈকত বসু শিক্ষকের নেতৃত্বে করবে আমাদের নতুন শিক্ষকরা। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। জগৎ জননী শ্রী শ্রী মা শারদা দেবীর কাছে আমরা প্রার্থনা করি যাতে আমরা স্বীয় পথে এগোতে পারি। আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের এই 4 দিন আমাদের খুবই আনন্দের, খুবই উৎসাহের, উদ্দীপনা। একই সঙ্গে সমস্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা এবং বিদ্যালয় সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের জন্যই এটি অত্যন্ত উদ্দীপনাময়। আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের এই শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত করতে পারছি। আমাদের শিক্ষকদের মূলত আজকের দিনে আমরা যখন সম্মিলিত হই, এমন একটি দিন যেখানে আমরা একটু নিজেদেরকে বিশ্লেষণ করতে পারি, নিজেদেরকে চিন্তন করতে পারি, বা আমাদের কাজের ধারা বা কাজের গতিকে যদি পরিবর্তন করতে হয় সে সমস্ত দিক নির্দেশ পেতে পারি যারা আসেন, যে সমস্ত অতিথিরা আসেন তাদের কাছ থেকে। এমনই একটি দিন শিক্ষক সম্মেলন, আপনারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন। খুবই আনন্দের যে আজকের দিনে আমরা আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পেয়েছি শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজকে। আত্মপ্রিয়ানন্দজি মহারাজ উপাচার্য, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, আমাদের অত্যন্ত পরিচিত মুখ। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এবং তথা আশ্রমের পক্ষ থেকে এবং আমাদের সকল মাস্টারমশাইদের পক্ষ থেকে মহারাজকে আভূমি প্রণতি নিবেদন করি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী এবং বর্তমানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী চিরন্তন চট্টোপাধ্যায় মহাশয়। চিরন্তন চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা স্বাগত জানাই। আমাদের সাথে আছেন আমাদের অভিভাবক সর্বলোকানন্দজি মহারাজ, মহারাজকে প্রণাম। এবং একই সঙ্গে আজকের দিনে উপস্থিত হয়েছেন আমাদের প্রবীণ নবীন প্রত্যেক শিক্ষকেরা এবং যারা সরকারি ভাবে অবসর গ্রহণ করেছেন তারাও আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলকে স্বাগত। শিক্ষক সম্মেলন এর গুরুত্ব আপনাদের নতুন করে বলবার কিছু নয়, মহারাজরা বলবেন। তবে একটি দুটি কথা না বললেই নয় যে শিক্ষক অবশ্যই এই সমাজের আলোকবর্তিকা। আপনাদের হাত ধরে যে সমস্ত ছাত্ররা বড় হচ্ছেন, বাইরে যাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন, তারাই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নাম উজ্জ্বল করছে এবং দিকে দিকে প্রতিষ্ঠিত হচ্ছেন। তাদেরই একজন চিরন্তন বাবু ভাবতে আমাদের ভালো লাগে। এবং আমি একটু সকালের দিকে ভাবছিলাম যে শিক্ষক মহাশয় যারা আছেন, আমাদের মনীষীদের জীবনী যদি আমরা দেখি তাহলে গতকাল নেতাজি জয়ন্তী ছিল। নেতাজিকেও যিনি পথ নির্দেশ করলেন তিনি ওনার শিক্ষক। আমাদের স্বামী বিবেকানন্দকে যিনি পথ নির্দেশ করেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার জন্য, উনিও ওনার শিক্ষক। এবং একই সঙ্গে আপনাদের প্রত্যেককে আজকে আমাদের এই আশ্রমের রূপকার স্বামী লোকেশ্বরজি মহারাজের একটি জীবনী গ্রন্থ দেওয়া হচ্ছে। লোকেশ্বরজির জীবনী পড়তে গিয়ে দেখবেন লোকেশ্বরজিকে যখন প্রথম রামকৃষ্ণ মঠ মিশনের খোঁজ দেন তিনিও লোকেশ্বরজি মহারাজের শিক্ষক ছিলেন। তাই শিক্ষকরা ঠিক ভাবে এই আলোকবর্তিকা একটু জ্বালিয়ে দেয় না। অর্থাৎ আপনাদের প্রত্যেকের হাত ধরে নতুন ছাত্ররা বেরোবে যারা পরবর্তী ক্ষেত্রে আবার নতুন আলো তৈরি করবে, আলো জ্বেলে দেবে। তাই এমন একটি দিন যেখানে আমরা নিজেদেরকে একটু বিশ্লেষণ করব এবং যদি প্রয়োজন হয় আবার নতুন করে শপথ গ্রহণ করে সামনের দিনগুলিকে যাতে ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা সকলে একতাবদ্ধ হব এবং ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব যাতে আমাদের সামনের দিনগুলি তাদের আশীর্বাদে আমাদের ঠিকভাবে
এবং সমাজের ক্ষেত্রে আমরা কিছু করে উঠতে পারি। তাই আবার প্রত্যেককে স্বাগত জানাই, মহারাজদের প্রণাম জানাই, চিরন্তন বাবুকে নমস্কার জানাই এবং চিরন্তন বাবুর সঙ্গে একই সঙ্গে ওনার স্ত্রী এবং কন্যা আজকে এসেছেন, ওনাদেরকেও স্বাগত জানাই। এবং যে সমস্ত শিক্ষাকর্মী বৃন্দ আমাদের এখানে আছেন, বিভিন্ন শ্রেণীর সেবকেরা, তাদেরকেও যথাযোগ্য স্থানে প্রণতি নমস্কার নিবেদন করি। সকলকে স্বাগত। জানুয়ারি মাসটা রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে উৎসবের মাস। এই ক্যাম্পাসে একসঙ্গে 4টে থেকে 5টা প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়ে গেছে। বিং এ হেড অফ দিস ইনস্টিটিউশন, আমাকে প্রত্যেক জায়গায় যেতে হয়, কিছু বলতে হয়, স্বাগত জানাতে হয়। এটা ভালো আওয়াজ বেরোচ্ছে, লম্বা করে আওয়াজ বেরোবে। তো যেটা হচ্ছে, কেন বলছি কান্দার বলা আছে, আমি দেখছি টিচার একটু ওয়ার্ম আপ হয়নি এখন আর কি, যখন হাততালি দিচ্ছিল খুব ভাবে এরম। তো যাই হোক, একটু আগেই আমরা গেছিলাম ইউনিভার্সিটিতে, আত্মপ্রিয়ানজি গেছিলেন আমাদের যে অফ ক্যাম্পাস নরেন্দ্র, সেখানে একটা বিরাট ফাংশন হয়েছে। ইউরোপিয়ান কমিশনে থেকে লোকজন এসছেন, তাদের সঙ্গে আমরা প্রজেক্ট করছি, সেই জন্য একটু বিলম্ব হয়েছে। সেই জন্য আমরা দুজনেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। দেখছিলাম টিচার রিট্রিট, এই রিট্রিট শব্দটি কিন্তু নেওয়া হয়েছে এই আর্মি থেকে, ইট ইজ টেকেন ফ্রম আর্মি। যখন যুদ্ধক্ষেত্রে আর্মিরা যুদ্ধ করে, যুদ্ধ করার পরে তারা ক্যাম্পে ফিরে আসে, ক্যাম্পে ফিরে এসে পরবর্তী স্ট্র্যাটেজি কি হবে, কিরকম ভাবে প্ল্যান অফ অ্যাকশন হবে, এসব চিন্তা ভাবনা করে, বিশ্লেষণ করে। আমরা করে থাকি স্পিরিচুয়াল রিট্রিট, অর্থাৎ আমরা সাধুরা মিলিত হই, ভক্তরা মিলিত হই এবং ভাবনা চিন্তা করা হয় যে পরবর্তীকালে আমরা কিভাবে এগোবো, কিভাবে আধ্যাত্মিক সাধনা করব। সেরকম এই টিচার্স রিট্রিট হচ্ছে এখন আমাদের নিজের চিন্তা ভাবনা করা। আপনারা বলবেন চিন্তা ভাবনা করার কি প্রয়োজন আছে? আছে, কারণ সমাজ পাল্টাচ্ছে, মানসিকতা পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে, শিক্ষা পদ্ধতি পাল্টাচ্ছে। এইসব পরিবর্তিত অবস্থায় শিক্ষকদের কি করণীয়, কতটা কি করণীয়, কিভাবে করতে হবে, এসব নিয়ে কিন্তু চিন্তা ভাবনার সময় এসে গেছে। কারণ আপনারা তো আমার কেউ কেউ বয়সে বেশি বড়, আমরাও যা দেখছি এখন যে শিক্ষা পদ্ধতি বা দেবার যে পদ্ধতি, শিক্ষা দেবার যে পদ্ধতি, ফাস্ট চেঞ্জিং, এত পরিবর্তিত হয়ে গেছে। যেটা খুব বেশি পরিবর্তিত হয়ে গেছে সেটা হচ্ছে যে শিক্ষা একটা পণ্য হয়ে দাঁড়িয়েছে। এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না। ইফ ইউ হ্যাভ মানি, ইউ ক্যান হ্যাভ সো মেনি কোচিং and you can secure good marks, এটা পণ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতিতে এবং ট্র্যাডিশনে, পরম্পরায় শিক্ষা কিন্তু কোনোদিন পণ্য হয়নি। ঠিক আছে, গুরুদক্ষিণা দিয়েছে, গুরুদক্ষিণা দিয়েছে, সব অনেক ইতিহাস আছে তার, কিন্তু শিক্ষা যে কিনতে পাওয়া যায়, এটা কিন্তু ভারতবর্ষে কোনোদিন ছিল না। ধীরে ধীরে এটা এসেছে, সেই জন্য এত পরিবর্তন এসছে। এই পরিবর্তিত অবস্থায় আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের কি কর্তব্য, আমাদের কি দায়িত্ব, আমাদের কতটা কি করতে হবে, এ বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে হবে। আমার পূর্ববর্তী বক্তা বলছেন যে বিশ্লেষণ, সেলফ ইন্ট্রোস্পেকশন, সেলফ অ্যানালাইসিস করার দিন এসে গেছে আজ আমাদের শিক্ষকদের, সকলেরই। কেবল শিক্ষকদের আছে বলে শিক্ষকদের আমরা বলছি, কিন্তু সকলের, যে কোনো প্রফেশন, মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে চিন্তা ভাবনার সময় এসে গেছে। কীভাবে আমরা এগোবো, কীভাবে আমরা কি করব। শিক্ষক সমাজের যে একটা বিরাট স্তম্ভ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষকের হাত ধরেই আমরা জীবনে এগোই, শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষার আলো পাই। সেই জন্য শিক্ষকের যে ভূমিকা বা অবদান অপরিসীম, অপরিসীম। প্রত্যেকেই সেটা স্বীকার করে, মানে ঘটনা। এই শিক্ষক বিনা আমরা কিছু লাভ করতে পারি না। আমাকে বলতে হবে ভুবনেশ্বরের সেন্টিনারিতে
লেকচার দিতে হবে, মহারাজা যাবেন ভুবনেশ্বর মঠে। তো পড়ছিলাম রাজা মহারাজের বই, রাজা মহারাজ জন্ম তিথিও সেই 26-এ। দেখছিলাম যে শিক্ষকের ভূমিকা সর্বক্ষেত্রে, শিক্ষক ছাড়া আমরা কিছু শিখতে পারি না। খুব সুন্দর কথা বলছেন গুরু, বলছেন রাজা মহারাজ যে পকেট মার চোর তাকেও কিন্তু শিক্ষা নিতে হয় বড় পকেট মারের কাছ থেকে, নাহলে পরে কিন্তু পারা যায় না। যে কোনো ক্ষেত্রে, সে আধ্যাত্মিকতার ক্ষেত্রেই হোক, সাধারণ শিক্ষার ক্ষেত্রেই হোক, যে কোনো পেশার ক্ষেত্রেই হোক, যে শিক্ষককে কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি। তো সেই জন্যে এই শিক্ষক যে সমাজে একটা বিরাট ভূমিকা আছে সমাজে, সে বিষয়কে সন্দেহ নেই। আরেকটি কথা আমি দেখছিলাম, কতগুলি সাবজেক্ট দেওয়া আছে, এটা আত্মসচেতনতা। আমাদের আত্মসচেতন হতে হবে যে বিং এ টিচার, আমি শিক্ষক হয়ে আমি কি করছি, কতটা ছেলেদের জন্য ভাবছি, ছাত্রদের জন্য ভাবছি, সে আত্মসচেতন হতে হবে। আত্ম অবলোকন যাকে বলে, সেলফ ইন্সট্রাকশনের কথা বলছিলাম, সেটা আমাদের আত্মসচেতন হতে হবে। এবং আত্মসচেতন না হলে কিন্তু আমরা ঠিকভাবে শিক্ষাও দিতে পারবো না। শিক্ষা দেবার আগে কিন্তু নিজেকে তৈরি হতে হবে। অর্থাৎ আমি যা বলছি সেটা যাতে আমি জীবনে পালন করতে পারি, তাহলে কিন্তু যা বলবো সেটা কিন্তু ছাত্রদের মনে গেঁথে যাবে। এটাই হয়। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলছিলেন, শ্রীরামকৃষ্ণ শিষ্য, স্বামী বিবেকানন্দ শিষ্য, নরেন্দ্রনাথ শিষ্য, শ্রীরামকৃষ্ণ শিক্ষক, গুরু, মাস্টার। সেখানেও দেখা যাবে যে কিভাবে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে নিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করে বাজিয়ে দেখেছেন যা বলছে সেটা সত্যি কিনা। কারণ শ্রীরামকৃষ্ণ খুব বড় বড় ত্যাগের কথা বলতেন, তো নরেন্দ্রনাথ ভাবতেন এত বড় বড় ত্যাগের কথা বলি, দেখি একবার পরীক্ষা করে। তো খুবই সবাই জানেন সে ঘটনা। ঠাকুর বাইরে গেছেন, নরেন্দ্রনাথ তার শ্রীরামকৃষ্ণের ঘরে এসে তার বিছানার তলায় কয়েকটা কয়েন রেখে দিয়েছেন। দেখি যারা কি বলে, যাকে ধাতু স্পর্শ করলে শ্রীরামকৃষ্ণের হাত মেখে যেত, কোন টাচ দ্য মেটাল ইভেন। সেই জন্যই পরীক্ষা করলেন। এবং শ্রীরামকৃষ্ণ যখন ঘরে এলেন, বিছানায় বসতে গিয়ে আবার আটকে উঠলেন, বেদনায় চিৎকার করে উঠলেন। তখন নরেন্দ্রনাথ বুঝলেন ঠিক ঠিক যা বলে ঠিক ঠিক জীবনে পালন করে। সেটা কথায় আছে ইংরেজিতে, ফার্স্ট ইউ টিচ হোয়াট ইউ প্রিচ, অর্থাৎ ফার্স্ট ইউ প্র্যাকটিস দেন প্রিচ, ফার্স্ট ইউ প্র্যাকটিস দেন প্রিচ। যদি যে কথাটা বলছি সেটা যদি আমি নিজের জীবনে পালন না করি, তাহলে কিন্তু আমার বলার অধিকার নেই, কাউকে উপদেশ দেওয়ার অধিকার নেই। আমি যদি সত্যি কথা না বলি, তাহলে আমার বলার অধিকার নেই যে তুমি সত্যি কথা বলো। একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। কেউ বলে এটা গুরু নানকের জীবনে ঘটেছিল, কেউ বলে মহাত্মা গান্ধীর জীবনে ঘটেছিল, whatever it may be, but is an incident, is a ঘটনা। হ্যাঁ, এটা ঘটনা। ঘটনাটা হচ্ছে একটি ভদ্র মহিলা গুরু নানকের কাছে গেছে বা মহাত্মা গান্ধীর কাছে। তো কি বলছে গুরু নানককে যে মহারাজ, আমার এই মেয়েটি খুব মিষ্টি খেতে ভালোবাসে এবং মিষ্টি খেয়ে খেয়ে এমন শরীরের অবস্থা করেছে, আপনি তো মহাপুরুষ, আপনি যদি কিছু উপদেশ দেন, মেয়েটাকে যদি মানা করেন যাতে মিষ্টি খাওয়া ইনজুরিয়াস টু হেলথ, তাহলে খুব ভালো হয়। গুরু নানক কিছু বললেন না, বললেন ঠিক আছে, তোমার মেয়েকে আরো 5 দিন পরে আমার কাছে নিয়ে এসো। মা খুব অবাক হলো যে কিছু বললেন না কেন, কিছু তো বলতে পারতেন, তুমি মিষ্টি খেও না, কিছু উপদেশ দেওয়া, কিছু বকা বা ভালোবেসে কিছু বলা, কিছুই করলেন না। কাম আফটার 5 days, আবার 5 দিন পরে মা নিয়ে গেছে মেয়েটিকে ওইখানে, কি নাম, ওই গুরু নানকের কাছে। গুরু নানক দেখে চুপচাপ থেকে বলছেন, ইউ ব্রিং আফটার অ্যানাদার 5 days, বলে আরো 5 দিন পরে ওকে নিয়ে আসো। মা তো খুব বিরক্ত হলো মনে মনে, আরে আসছি আর বলবে 5 দিন পরে, 5 দিন পরে, হোয়াট ইজ দিস, এটা আবার কি। 3rd বার গেল, তবু যাই দেখি যদি কিছু গুরু নানক মেয়েটার জন্য কিছু করেন। এবং এই
মা তো নিয়ে গেল মেয়েকে গুরু নানকের কাছে। তৃতীয়বার যখন গেছে তখন গুরু নানক সমস্ত কিছু ওকে ভালোভাবে বুঝিয়ে বলছে, মেয়েটাকে মিষ্টি খেও না, মিষ্টি খাওয়া ইনজুরিয়াস টু হেলথ, মিষ্টি অল্প খাবে, এইসব নানা রকম করে খুব সুন্দরভাবে বুঝিয়ে ওকে কনভিন্স করেছে। তখন মা গুরু নানককে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি এই কথাটা প্রথম দিন বললেই তো পারতেন, আজকে কেন বলছেন? তখন গুরু নানক বলছেন, মা আমি খুব মিষ্টি খেতে ভালোবাসতাম, আমি যখন এত মিষ্টি খাই কি করে মেয়েটিকে বলবো তুমি কম মিষ্টি খেও, ইনজুরিয়াস টু হেলথ? সেই জন্য আমি এই 10 দিন ধরে প্র্যাকটিস করছি নট টু টেক সুইটস, বেশি মিষ্টি না খাওয়া। আমার বলার অধিকার ছিল না মেয়েটাকে যে তুমি বেশি মিষ্টি খেও না, কেন আমি বেশি মিষ্টি খাচ্ছি, হাউ ক্যান আই টেল দ্যাট গার্ল ডোন্ট টেক সুইটস? এটা তো আমি বলতে পারি না। সেই জন্য বলছি যার নিজে, এটা বাংলায় কথা আছে, আপনি আচারি ধর্ম অপরে শেখায়, নিজে আগে সেটাকে পালন করতে হবে, এবং পালন করলে পরে কিন্তু আমি অপরকে বলতে পারবো। এবং সব তখন ঠিক ছাত্রই হোক, যেই কেউ হোক, ঠিকভাবে সেটা গ্রহণ করবে এবং তাদের মনে গেঁথে থাকবে। শিক্ষকরা আগে যে কথাগুলো বলতেন, ছাত্ররা তাদের মনে এখনো সেগুলো কথা গেঁথে থাকতো, এখনো থাকে, কিন্তু যদি বেশি করে গেঁথে থাকবে সেই কথাগুলো, সেই উপদেশগুলো, যদি শিক্ষকেও যেই কেউ গুরুজনরা হোক, যদি সে ঠিকভাবে নিজের জীবনে পালন করার চেষ্টা করে। তো যাই হোক, খুব আনন্দের কথা, আজকে রিট্রিট হচ্ছে, অনেকেই শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। মহারাজ বলছিলেন যে কানে বলছিলেন যে শিক্ষকদের নিয়ে আসা এক জায়গায় এবং রিট্রিট করা খুব মুশকিল। আমি খুব গর্বের সঙ্গে বললাম, ইটস এ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, এখানে সব টিচাররা আছেন, মোস্ট অফ দ্য টিচার্স দে হ্যাভ কাম বারিং 1 or 2 নাকি এরকম, সকলে এসছেন, খুব ভালো আলোচনা। তো যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সমাজে আলোকস্তম্ভ, যত ভালো করে ছাত্রদের কাছে টেনে নিতে পারবেন, আপন হয়ে যত ওদের পড়াতে পারবেন, ধমক দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সব দিয়ে নরমে গরমে ছাত্রদের আপনারা গড়ে তুলবেন, এটাই আপনাদের কাছে আমরা আশা করি। নমস্কার, ধন্যবাদ। আমার বিষয় আত্মসচেতনতা ও শিক্ষাগুরুর বক্তব্য। এ সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলতে হয়, আত্মসচেতন শিক্ষকই পারেন ছাত্রকে আত্মসচেতন করতে। আত্মসচেতনতা বলতে বোঝায় নিজের ক্ষমতা সম্পর্কে আস্থা। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষক কিভাবে সচেতনতা অর্জন করবেন, আর আত্মসচেতন হয়ে উঠে লাভটাই বা কি হয়? প্রথম প্রশ্নের উত্তর সন্ধান করি। সমাজ জীবনে সচেতনতা অর্জনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায় আছে। প্রত্যেকের মধ্যেই এক ধরনের বা নানা ধরনের ডিফেন্স মেকানিজম কাজ করে। কিন্তু আমি অন্য পেশার মানুষদের কথা নয়, শুধু শিক্ষকদের কথাই বলবো। পরিস্থিতির প্রতিকূলতা সরিয়ে নিজের মতো করে ছাত্রের সামনে শিক্ষককে বিষয়টা মেলে ধরতে হয়। ছাত্রের তুলনায় আমার তো বয়স বেশি, এবং সেই জন্যই আমাকেই ছাত্রদের আলো দেখাবার দায়িত্বটা প্রাথমিকভাবে নিতে হয়, তাদের বিষয়ের গভীরে নিয়ে যাবার দায়িত্ব নিতে হয়। যারা প্রতিভাবান তারা হয়তো নিজেদের উচ্চতাটা অনেক বাড়িয়ে নিতে পারেন। যারা খেলায় পারদর্শী, যারা অভিনয়, আবৃত্তি বা শিল্প চর্চা করেন, তারা ছাত্রদের রোল মডেল হওয়ার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধে পান, এ ব্যাপারে কোনো সংশয় নেই। তারা সবসময় প্রণম্য। আর আমার মতো গড়পড়তা সাধারণ শিক্ষককে বিষয় অনুধ্যানের মধ্য দিয়েই আত্মবিশ্বাস অর্জন করতে হবে। পাঠ্য বিষয়টি ভালোভাবে রপ্ত করে শ্রেণীকক্ষে ঢুকতে হবে। তবে শুধু পাঠ্যাংশের উপরিতলগত স্তরে আবদ্ধ থাকলে চলবে না, সামগ্রিক ধারণায় পৌঁছাতে হবে। একটা সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার নিয়ে ছাত্রদের সামনে উপস্থিত হতে হবে। নিজের জ্ঞানভাণ্ডার তো একটা নেভার এন্ডিং, একটা কন্টিনিউয়াস বিষয়, জীবনব্যাপী চর্চার নাম। শ্রীরামকৃষ্ণ যথার্থই বলেন,
যতদিন বাঁচি ততদিন শিখি। প্রসঙ্গত একটা বৈদিক গল্পের কথা বলি। ঋষি যাজ্ঞবল্ক্য আর তাঁর স্ত্রী মৈত্রেয়ীর গল্প। সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের সময় তিনি তার সমস্ত সম্পদ বিলিয়ে দেবার সিদ্ধান্ত নিলেন। ঋষি তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করেন, তুমি কি নিতে চাও? তখন মৈত্রেয়ী উত্তরে জানান, যা অমরত্ব দেয় না তা নিয়ে আমি কি করব? আপনি আপনার অবিনাশী জ্ঞান সম্পদ আমাকে দিয়ে যান। সুতরাং একমাত্র জ্ঞানই অমরত্ব দেয়, কারণ তার বিনাশ নেই। সিলেবাসের পরিবর্তন হয়, আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়, মানুষের মন মানসিকতার ফারাক হয়, কিন্তু জ্ঞান ভাণ্ডারের বিনাশ হয় না। শক্তির যেমন বিনাশ নেই, শুধুই রূপান্তর আছে, জ্ঞানেরও তেমনি ধারা দেখা। আমার যা কিছু অর্জন তা কি শুধু পাঠ্য বই থেকে? তা বোধহয় নয়। এর কিছুটা মা বাবা আত্মীয় বন্ধুদের থেকে, আর বেশিরভাগটা আমার শিক্ষা গুরুদের থেকে। আমাকেও সেইভাবেই আমার অর্জিত জ্ঞানটুকু ছাত্রদের দিয়ে যেতে হবে। স্বামীজি সুন্দরভাবে জানিয়েছেন, with the teacher our relation is the same as between an ancestor and descendant. তবে একটা কথা, জ্ঞানান্বেষণের চেষ্টা যেন আত্মম্ভরিতায় পরিণত না হয়। শিক্ষককে কর্তব্য পালনের ক্ষেত্রে যেমন দায়বদ্ধ থাকতে হবে, তেমনি বিনয়ী হতে হবে। ছাত্রদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। তাদের কৌতূহলী প্রশ্নকে গুরুত্ব দিলে আমরা মৌলিক জ্ঞানের দৃঢ় ভিত্তি পেতে পারি। সহকর্মীদের সঙ্গে নিরন্তর আলোচনার মধ্য দিয়ে জ্ঞান শানিত হয়। প্রসঙ্গত বলি, এই জায়গাটায় আমি অনেক কিছু পেয়েছি। আমার অগ্রজদের কাছ থেকে আমি অনেক শিখেছি এখানে। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা সন্ধান করি। আত্মসচেতনতার পাঠ নিয়ে লাভ কি হয়? আত্মসচেতনতার পথে এগোতে পারলে ছাত্রদের মন ও মননের নাগাল মেলে। রবীন্দ্রনাথ ছাত্র শাসনতন্ত্র প্রবন্ধে বলেন, জ্ঞানের আদান প্রদানের ব্যাপারটি সাত্ত্বিক, তাহা প্রাণকে উদ্বোধিত করে। সেই জন্য এইখানেই প্রাণের নাগাল পাওয়া সহজ। এইখানেই গুরুর সঙ্গে শিষ্যের সম্বন্ধ যদি সত্যি হয়, তবে ইহজীবনে তার বিচ্ছেদ নাই। তাহা পিতার সঙ্গে পুত্রের সম্বন্ধের চেয়েও গভীরতর। এই গভীরতর সত্যতর সম্পর্ক গড়ে তোলার পথের দিশা আমরা পেতে পারি এই আত্মসচেতনতার মধ্য দিয়ে। আত্মসচেতন শিক্ষক ছাত্রকে আলোর অভিমুখী করতে পারেন, রসময় হৃদয়ের স্পর্শে ছাত্রকে সঞ্জীবিত করে জগতের আনন্দ যজ্ঞে সামিল করে দিতে পারেন। নিঃশেষে আমাদের সবটুকু দিয়ে যেতে হবে এই ছাত্রদেরই। এইভাবে সবটুকু দিয়ে যাওয়ার সূত্রেই চেতনালোক উষ্ণায়ত হবে, আলোকিত হবে। অঞ্চলের আতিশ ভিক্ষার কণা সঞ্চয় করে তারাতে, নিয়ে সে পারানি তবু পারিল না তিমির সিন্ধু পারাতে। পূর্ব গগন আপনার সোনা ছড়ালো যখন দুলকে, পূর্ণের দানে পূর্ণ কামনা প্রভাত পড়িল পুলকে। হায় রে ভিক্ষু হায় রে, আপনা মাঝারে গোপন রাজারে, মন যেন তোর পায় রে। Now the topic that has been given to me is that what are the challenges that we feel, that we face in harmonizing the educational ideals of Ramakrishna Mission, and on the other hand the demands of the board curriculum and the necessary solutions. So on one hand we have the demand of Ramakrishna Mission resident educational ideals, and on the other hand the demands of board curriculum. Now first let us see what does Ramakrishna Mission want. Now, so far as I know that there is no such written hand guideline or manual regarding the educational ideals of Ramakrishna Mission. But if we see, or if we take Swami Vivekananda as the yardstick, we will see that man-making education and character-building education is the main motto of our Ramakrishna Mission. And on the other hand, the board curriculum or the traditional educational system, it demands the students to only memorize
certain dry facts or informations. So these are two opposite directions. And in board curriculum, there is no such provision of value educations. So now, with the teachers of Ramakrishna Mission, we need to harmonize all these things. So I think that being a teacher of a Ramakrishna Mission institution is quite a tough job, because it demands something more from us. It demands some more responsibility. Now, with the teachers who teach in this classroom, more or less bother only about the board curriculum. We do not, for that matter, or we cannot give time for value educations in this classroom. And fortunately for us, there are IC classrooms in our institutions, where the Indian culture, through the life stories of different personalities, of great personalities, the values are taught to the students. Now, if we think in this way, that there are two kinds of classrooms. One is the conventional classroom where we teachers teach, and the other, the outside of this classroom, the whole campus is an extended version of this classroom, because the students are always learning here. ছাত্ররা এখানে বাড়ি থেকে এসে আছে, তাদের গার্জিয়ানস নেই, আমরাই তাদের গার্জিয়ানের কলটা ধরে রাখবো। তো সেই জায়গাটা ধরতে হয় আমাদেরকে। ছাত্ররা আমাদেরকে দাদা বলে, অর্থাৎ আমরা দাদার পথটাকে ধরে রাখবো। একাধারে আমরা শিক্ষক, একাধারে দাদা, এই দুটোকে ধরে রাখা আমার মনে হয় খুবই কষ্টকর ব্যাপার। কষ্টকর মানে খুব টাফ জব আর কি। বাট আবার আমরা যদি এটা ভেবে নিই যে আইসি ক্লাসে ওনারা ভ্যালু এডুকেশন পড়াচ্ছেন, তার মানে আমরা বাকি ক্লাসে অন্য কিছু বলবো না, সেটাও একটা খুব খারাপ জিনিস। তো সেই জন্য আমাদেরকে we must deal with education, the board curriculum, and as well as value education in this classroom. এখানে উপস্থিত সকলকে যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আমি সময় নষ্ট না করে কয়েকটি মাত্র কথা বলবো, মানে বলতে চাই আর যে বিষয়ে বলতে বলা হয়েছে। তো খুব গম্ভীর গম্ভীর লাগছে পরিবেশটা। তো আমি ফিরতে চাই সেই সোনালী বেলায়, বা আমাকে ফিরতে দাও যেখানে আমরা কিছুটা সময় কাটিয়ে দিতে পারি, আরো ভালো হতো। একটা গান আছে, তো সেই জন্য গম্ভীর ভাব গম্ভীর না করে যেটা বলা হয়েছে আমাকে, যে ব্যাক বেঞ্চার্স, এই কথাটা আমার খুব একটা ভালো লাগছে না। ব্যাক বেঞ্চার্স বলতে আমরা কি বুঝি? পিছিয়ে পড়া ছাত্র কারা? তো প্রত্যেক মহাপুরুষদের কথাতেই আমরা শুনেছি যে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। তাই যদি হয় তাহলে তারা পিছিয়ে পড়লো কেন? তো আমাদের তো একটা দায়িত্ব রয়েছে, ক্লাসে গিয়ে হঠাৎ করে ঢুকে গিয়ে যে সমানভাবে যারা খুব ভালো, যারা মাঝারি, যারা পিছিয়ে আছে, তাদেরকে একই সাথে একদম চন্মনে করে তুলবো, এটা কি করে হয়? তো এই জন্যই এর মধ্যে কতগুলো ফিলিংস আছে, যেমন এই বর্তিকা লইয়া হাতে চলেছিলে একসাথে, নিভিয়ে আছে আলো পড়িয়াছে তাই, তোমরা কি দয়া করে তুলিবে না হাত ধরে, অর্ধদণ্ড তার নামে থামিবে না ভাই। তা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে। তো কি করে একটা ক্লাসে গিয়ে আমি যে কোনো একটা, আমি ধরো বিজ্ঞান পড়াচ্ছি, তো বিজ্ঞান পড়াতে গিয়ে ওই ব্যাক বেঞ্চার্সদের মধ্যে অনেক কিছু বলার আছে, অর্থাৎ আমরা ভাবছি তারা পিছিয়ে পড়েছে, কিন্তু এই এরা এদের মধ্যেও থাকতে পারে গিফটেড চাইল্ড, অর্থাৎ প্রতিভা দেওয়ার এমন প্রতিভা যাদেরকে আমরা স্বাভাবিক অবস্থায় বুঝতে পারি না। মনে হচ্ছে ও পেছনে আছে, ও কিছু জানে না, ওকে জিজ্ঞেস করলে ওর অমনোযোগী। আসলে আমি যেগুলো বলতে যাচ্ছি সেইগুলো তার ধরাছোঁয়ার, মানে সেগুলো সে অনেক আগেই পার করেছে। সে এই বিষয়ে আগ্রহী নয়। তার আগ্রহ হতে পারে সাহিত্যে, কার আগ্রহ হতে পারে ইতিহাসে, কার হতে পারে ভূগোলে, কার হতে পারে বিভিন্ন ব্যাপারে। তাহলে সমানভাবে আমি কিভাবে তাদেরকে, তো এই ব্যাপারে যেটা আমি ভেবেছি, এই যে বললাম যে আমি ফিরতে চাই সেই সোনালী বেলায়, অর্থাৎ কতগুলো আমি দেখেছি ক্লাসে কিভাবে করানো যায়। তো বিজ্ঞানের ক্লাসে আমি আরম্ভ করলাম, যদি করি সাহিত্য নিয়ে একটা কবিতা বললাম। আমি পড়াতে গিয়েছি
অঙ্কুরোদ্গম কাকে বলে। তো ছেলেটির মন তো তখন সাহিত্যে ঘুরছে বা ইতিহাসে ঘুরছে বা কোনো জায়গায় ঘুরছে। তো তাকে আমি কিভাবে বলতে পারি? ক্লাসে গিয়ে বললাম যে রবীন্দ্রনাথের কবিতা জানো, কিছু শিখেছ, মানে বলতে পারো, কিছু ভেবেছ? তো অনেকেই, অন্যান্য কারো না শুনলেও রবীন্দ্রনাথ এমন একটি ব্যক্তি বা যে ভাবনা, এটা অন্তত সবাই কিছুটা করেও হলেও জ্ঞানে সজ্ঞানে তার ভেতরে ঢুকে থাকে। তো বললাম যে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে কষিল প্রাণের পর, কেমনে কষিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ। তো এই যে কবিতাটা, এর মধ্যে ছেলেদের বলা হলো তোমরা প্রাণ জেগে উঠেছে, বুঝতে পারছো কি কি দরকার? এই রবির কর এসছে, বাতাস এসছে, এইসব করে লিখেছে। তো একটা বীজের মধ্যে ভ্রূণ ঘুমিয়ে থাকে, ঘুমোচ্ছে, তার এই ঘুম ভাঙাবে কে? তার এই ঘুম ভাঙাতে গেলে কতগুলো শর্তের দরকার, যে শর্তগুলো হচ্ছে জল, আলো, বাতাস, এইগুলি। তো এইগুলি যখন আসে, সেই নির্দিষ্ট শর্তের পরিপ্রেক্ষিতে তার ঘুম ভাঙে, তাকেই বলা হয় কি? অঙ্কুরোদ্গম। তো অঙ্কুরোদ্গম বলতে গিয়ে আমি যদি অন্য কোনো একটা যে কোনো ভাষা আমি বলতে পারি, যে কোনো ইংরেজি বলতে পারি, বাংলা বলতে পারি, তাহলে আমার কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে আমাকে দেখতে হবে যে আমি কিভাবে ভাবটাকে প্রকাশ করব। তো এর মধ্যে যে সাহিত্য ভালোবাসে সে খুঁজে পেল তার প্রাণের সন্ধান, যে অমনোযোগী সেও কবিতার প্রতি আকৃষ্ট হয়েও কিছু না কিছু ভাবে তার মাথায় ঢুকলো, হ্যাঁ, যে অঙ্কুরোদ্গমের জন্য যে শর্ত চায়, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে কষিল প্রাণের পর, অর্থাৎ ওই ভ্রূণকে কিভাবে জাগাবে, এই অঙ্কুরোদ্গম। এইবার ভাবতে পারি যে অনেক ছেলের আরো উদাহরণ অনেক কিছু। আচ্ছা, আমার মাথায় রবীন্দ্রনাথ এমনভাবে ঢুকে গেছে যে ক্লাসে গেলে ওইটি ছাড়া মনে হয় সবই যেন গোলমাল হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে ভাবগম্ভীর একটা জেনেটিক্স পড়াবো, জেনেটিক্সে বিরাট বিরাট বক্তৃতা, বড় বড় কথা রয়েছে জেনেটিক্স সম্পর্কে, কিভাবে ঢোকানো যায়। একদিন ভাবলাম যে ছেলেরা তো এখানে ইতিহাসও জানে, ভূগোলও জানে, তো এমন কিছু করলে হয় না যেখান থেকে ইতিহাসও বেরিয়ে আসবে, ভূগোলও বেরিয়ে আসবে, বাংলাও বেরিয়ে আসবে, আবার জীবন বিজ্ঞানও বেরিয়ে আসবে। তো বললাম যে একটা কবিতা, যে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি গিরিপথ মরু দুর্গম যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, মদেরই শুনিতে রহিছে ধ্বনিতে তার বিচিত্র সুর। তো ছেলেদের বললাম, বলো এই রণধারাবাহী জয়গান গাহি মানে এটা ইতিহাসের কি হয়?